হেফাজত ইসলামের নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে যে সুপারিশ সেটি বন্ধ সহ যে শাপলা চত্বর হত্যাকাণ্ড তার দাবিতে যে বিক্ষোভ সমাবেশ হেফাজতের ছিল সেখানে আপনাদের দলের পক্ষে হাসনাত আব্দুল্লাহ গিয়েছিলেন এবং এটি নিয়ে আপনাদের দলের ভেতর ও বাহিরে বিপুল সমালোচনা, কারণ সেখানে যে ভাষায় কথা বলা হয়েছে সেটি নিয়ে দেশের অর্ধেকের বেশি মানুষ যারা নারী তাদের প্রবল আপত্তি দৃশ্যমান। এবং আপনাদের জুলাই আগস্টের যে আন্দোলন সংগ্রাম তার একটা বড় জায়গায় আমরা নিজে মাঠে থেকে দেখেছি, যখন নাহিদ আসিফদেরকে ডিবিতে নিয়ে যাওয়া হয়েছে তখন আমাদের সামিনা লুৎফা, গীতিয়ারা আপা থেকে শুরু করে কিংবা তাদেরকে যখন শাহবাগ থানায় নেওয়া হয়েছে, বহু জায়গায় নারীরা সবার সামনে ছিল। ফলে এটা করার পরে কীরকম মনে হয়েছে যে এইটা স্ট্র্যাটেজিগতভাবে এনসিপি ভুল করলো, এবং তার সঙ্গে কি হাসনাতের উপর যে হামলা, যেহেতু এদেশে অনেক কিছু হয়, পিএইচডি করা লোকজনের আমরা শুনছি পিএইচডি নাকি করেই নাই, আমরা জজমিয়া নাটকে দেশে দেখেছি, ফলে আমাদের এখন কোনো কিছু অবিশ্বাস করতে আসলে মানে কম ভয় হয়। ফলে হাসনাতের উপরে এই যে হামলা এবং হামলার যে মাত্রা এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশের যে তড়িৎ অ্যাকশন, ধরেন ৭০ জন গ্রেপ্তারেরই মধ্যে যদি ভুল না করি, এগুলোর কোনো সম্পর্ক আছে? মানে এনসিপি কি ভাবমূর্তি উদ্ধারের কাজে হাসনাতকে ব্যবহার করলো কিনা? না, প্রথমত যে আপনার যে জায়গাটাতে শেষ করেছেন এটার সাথে আমার প্রচণ্ড রকম দ্বিমত আছে। এনসিপি মানে এত বড় একটা ফিগার, মানে হাসনাত তো বিপ্লবের অন্যতম একটা ফিগার। হাসনাতকে এনসিপি মানে তাদের মানে ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য ব্যবহার করবে, মানে নীতি নৈতিকতার মানে এত বড় জলাঞ্জলি এনসিপির দেওয়ার মতন অবস্থা তৈরি হয়নি, এটা এনসিপি দিবেও না। এনসিপির অভ্যন্তরীণ যে জবাবদিহিতা, অভ্যন্তরীণ ফোরামের যে জবাবদিহিতা, সেটা অসংখ্য মানে দলের বিপরীতে যদি এনসিপিকে দাঁড় করাই সেটা অনেক অনেক গুণে ভালো। কাজেই মানে ব্যাপারটা এরকম না যে এনসিপি মানে কোনো একটা রং ডিসিশন নিলেই সেটা এক্সিকিউট করে ফেলতে পারবে, কাজে সেটা সুযোগ নাই। মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা কোনো ধরনের মানে অনৈতিক কার্যক্রম বা যেটা মানে ভালো না সেটা পার্টি চাইলেই কেউ একজন এক্সিকিউট করে ফেলতে পারে না, এটার সুযোগ নাই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি বলেছেন যে হেফাজতের ওই ঘটনা, মানে হেফাজতের প্রোগ্রামে যাওয়া আসা এবং যে মানে নারী সংস্কার কমিশন নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে এটার সাথে হামলার কোনো সম্পর্ক আছে কি না, এটার সাথে হামলার কোনো সম্পর্ক নাই। আমরা এটা আপনিও জানেন মিশু ভাই, যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তারাও দেখেছেন যে এই হামলাটার পর মানে কারা উল্লাস করেছে, কোন কোন আইডি থেকে উল্লাস করেছেন, ওখানকার লোকাল যে আওয়ামী লীগের যেই নেতা ছিলেন, সভাপতিরা ছিলেন, ওখানকার ছাত্রলীগের যারা ছিলেন, তারা এটাকে একেবারে ওই আইডি ধরে ধরে মেনশন করে হচ্ছে তারা উল্লাস করেছেন যে তারা হামলাটা মানে সফলভাবে তারা এক্সিকিউট করতে পেরেছেন। এটা আমাদের যদি এভাবে করে বলতে হয় তাহলে এটা আমাদের আমরা জানি যে পতিত ফ্যাসিবাদ যেটা চোরাগুপ্তা হামলার পথ বেছে নিয়েছে এবং যেটা সর্বোচ্চ পর্যায়ে নিন্দনীয়, যাদের হাতে কিনা এখনো রক্তের দাগ লেগে আছে, যাদের হাতে কিনা রক্তের দাগ শুকায়নি, এই হামলাটা তারাই করেছে। আপনি এটা আমার নিষেধ হওয়ার তো কিছু নাই। আপনি মানে এটা তো ওই ইয়ার মতন অবস্থায় যে জঙ্গি হামলার পর যেরকম জঙ্গি সংগঠনগুলো যারা ক্লেম করে স্টেটমেন্ট দেয়, এরকম করে স্টেটমেন্ট দিচ্ছে তারা অনলাইনে এবং মানে ভেরিফাইড আইডি থেকে স্টেটমেন্ট দিয়েছে। এখন একটা হামলার দায় যখন তারা স্বীকার করে নিচ্ছে, আমার নিশ্চয়তা দিয়ে তো কিছু আসছে যাচ্ছে না, তারা তো এটা স্বীকার করে নিচ্ছে। কাজেই এই হামলার সাথে হেফাজতের ইস্যু নাই। আর আপনি যেটা বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই আন্দোলনে নারীদের যে ভূমিকা, মানে ইভেনচুয়ালি মানে আমি খুব মানে বড় মার্জিন এটা বলতে চাই, প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং নারী এরা কিন্তু গেম চেঞ্জিং মানে পয়েন্টে ছিলেন, ফ্যাক্টর ছিলেন। এবং নারীদের এখানে কিন্তু মানে কারা হিজাবি, কারা নন হিজাবি, কারা মাদ্রাসা থেকে বিলং করে, কারা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিলং করে, কারা ইংলিশ মিডিয়াম, কারা বাংলা মিডিয়াম, এই পার্থক্য কিন্তু আন্দোলনের সময় তৈরি হয় নাই। এবং আমরা যেরকম করে মানে মাদ্রাসা পড়ুয়া নারীদেরকে আমরা দেখেছি তারা হিজাব পরে তারা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন, আবার আমরা অনেক প্রগতিশীল নারীদেরকেও তো আমরা দেখেছি। বরং মানে এখানে সংখ্যার তারতম্য ছিল না, স্বতঃস্ফূর্তভাবে নারীরাই এই আন্দোলনকে সংগঠিত করেছে। কাজেই এই আন্দোলনের পর এই নারীদের মানে সর্বোচ্চ রকম হক আছে, সকল পর্যায়ের নারীদেরই হক আছে। কাজেই আজকে যে বিতর্কটি তৈরি হয়েছে, আপনি আমাদের স্টেটমেন্ট আপনি দেখেছেন নিশ্চয়ই, সেখানে আমরা কিন্তু খুব স্পষ্টভাবে বলেছি কথা বলবো স্টেটমেন্টে। আমার এখানে একটু প্রশ্ন হচ্ছে, তার মানে আওয়ামী লীগ এখনো গাজীপুরের মতো জায়গায় মানে গভীর রাতে তো না, ধরেন এই সন্ধ্যা রাতে হাসনাতের মতো প্রবল পরিচিত এবং প্রবল জনপ্রিয় বটে সে, তার উপরে হামলা করার সক্ষমতা এখনো রাখে না? এখানে সক্ষমতার প্রশ্ন না, আপনি মানে খুবই মানে ক্রিটিক্যাল প্রশ্ন, আমি যে একটু ক্রিটিক্যালি উত্তরটা দিই। দেখেন মানে
সক্ষমতাটা কাকে বলে? সক্ষমতা তখন আপনি প্রদর্শন করতে পারেন যখন আপনি ফেস টু ফেস আসেন। সক্ষমতা তখন প্রুফ হয়। আপনার জনশক্তি কত আছে, আপনার মানে আপনাকে পিপল অ্যাকসেপ্ট করছে কিনা, আপনি রাজপথে আসেন। আপনি আগামীকালকে সমাবেশ দেন পল্টনে, দেখেন আপনি এটা এক্সিকিউট করতে পারেন কিনা। আপনি আগামীকালকে বলেন যে আপনি পার্টি অফিস, আপনার আওয়ামী লীগের পার্টি অফিস খুলবেন, আপনি দেখেন আপনাকে জনগণ সুযোগ দেয় কিনা। সক্ষমতা ওটাকে বলে যখন আপনি লেজিটিমেট ওয়েতে, মানে আপনি ইতিবাচক অর্থে সক্ষমতার কথা বলছেন, আমি নেতিবাচক অর্থে আমি সক্ষমতা, আপনি যেটাকে সক্ষমতা বলছেন, এই কাজ করতে সক্ষমতা লাগে না। এই কাজ কি? আপনি রাস্তার মাঝে আপনি একটা গাড়ি নিয়ে যাচ্ছে একজন ভদ্রলোক, আপনি চাইলেই তো 20টা মানুষকে হচ্ছে চারপাশ থেকে আপনি মুভ করে দিয়ে, এটা তো মব। এটাকে বলে হচ্ছে চোরাগোপ্তা হামলা। আমি একটু শেষ করি। মানে চোরাগোপ্তা হামলা করতে সক্ষমতার প্রয়োজন হয় না। সেখানে আপনি যদি 20 জন মানুষকে যদি 20 লাখ টাকা করে দেন, আপনি বলে দিলেন যে সে গিয়ে ঢিল মারে চলে আসবে। তার মানে হাসনা তো এক ধরনের মবের শিকার হয়েছে গতকাল। হ্যাঁ, অবভিয়াসলি এটা শুধু মব না। এটাকে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে এটা একটা সহিংস আচরণ, এটা একটা সন্ত্রাসী কার্যক্রম, এটা একটা চোরাগোপ্তা হামলা। এটা কমপ্লিট একটা চোরাগোপ্তা হামলা। কাজে এটাকে শুধুমাত্র আপনি যদি মব শব্দ দিয়ে আপনি বিবেচনা করতে চান, এটা আমার কাছে মনে হয় যে পুরো সিচুয়েশনকে পলিটিসাইজ করা হবে। সেটা আমরা এইভাবে বলতে চাই না, সেটা আমি বলি না, চোরাগোপ্তা হামলাই বলতে চাই। আপনি বলছিলেন কিনা সেটা জিজ্ঞেস